কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। তোমাদের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা সেক পেপারটি নিয়ে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুব উপকারী হতে চলেছে। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে সেক পেপারের যে প্রথম পার্টটি ছিল, অর্থাৎ প্রুফ রিডিং, সেই পার্টটির নোট আপলোড করা হয়েছে। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কন্টেন্ট রাইটিং। তোমরা সেক পেপারের সিলেবাসে দেখবে 4 নম্বর পর্বে কন্টেন্ট রাইটিং বলে পর্বটি রয়েছে। ইতিমধ্যে অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দাদা, সেক পেপারের ক্লাসগুলো করালে ভালো হয়। আসলে সেক পেপারে যে টপিকগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই ডিফিকাল্ট টপিক, এবং সেগুলো রিসার্চ করে যথেষ্ট ভালোভাবে নোট তৈরির জন্য রিসার্চ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কন্টেন্ট রাইটিংটা কিন্তু 2 থেকে 3 দিন পুরো ঘেটে এই নোটটা তৈরি করেছি। এই নোটটা যারা নিজেদের কাছে রাখতে চাও পিডিএফ আকারে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে আমাকে পিং করতে পারো। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু পিডিএফটা পুরোটা আমার হাতে লেখা, সেক্ষেত্রে পিডিএফটার এটি পেইড নোট হতে চলেছে। তোমরা অবশ্যই এই নোটটিকে পারচেস করতে পারো যে কোনো প্রকার অনলাইন পেমেন্টের মাধ্যমে পে করে। নোটটির দাম আমি রেখেছি 14 পাতার পুরো কন্টেন্ট রাইটিংয়ের নোটটি, যেখানে তোমরা 14টি টোটাল বড় প্রশ্ন পাবে কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে। সেই দামটি হচ্ছে মাত্র মূল্য 50 টাকা। তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে, এই নম্বরটি আমার যে কোনো প্রকার অনলাইন পেমেন্টের নাম্বার, এই নাম্বারটিতে পে করে তোমরা কিন্তু এই নোটটি কিনে নিতে পারো। হোয়াটসঅ্যাপে পিং করার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই এই নোটটা কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। আজকে তোমরা যারা কন্টেন্ট রাইটিংয়ের ওপর আলোচনা করতে চাইছো, তাদের জন্য টোটাল 14টি প্রশ্নের এই পিডিএফে দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে। প্রথমেই দেখো লেখা রয়েছে, অনলাইনে কাজ করার একটি উপায় হলো কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংয়ের চাহিদা বর্তমানে ব্যাপক। ঘরে বসে যেমনই স্কিল বা দক্ষতা অর্জন করা যায়, তেমনই এর দ্বারা ঘরে বসে আয়ও করা যায়। ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এই দক্ষতা অর্জন করা এখন সময়ের দাবি। 2019 সালের তথ্যমতে পৃথিবীর মোট 56.07% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। সেই সাথে বাড়ছে অনলাইনে কাজ করারও সুযোগ। কারো অধীনে নয়, বরং নিজেই নিজের বস হয়ে শিখে ফেলা যায় এই কন্টেন্ট রাইটিং। আর লেখালেখি যদি শখ হয় তাহলে তো কথাই নেই, খুব সহজে এর দ্বারা আয় করা যেতে পারে। সংক্ষেপে একটা ভূমিকা দিয়ে দিয়েছি আমি। এরপর প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাই। আজকে আমি 14টা প্রশ্নতে একটা ভিডিও কভার করা সম্ভব নয়। মোটামুটিভাবে যতটা একটা লেন্থের মধ্যে আনা যায় ভিডিওটা, সেই প্রশ্নগুলো আলোচনা করে দেবো। যারা পিডিএফ নোটটি নিজেদের কাছে রাখতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে নেওয়া নম্বরটিতে যোগাযোগ করবে। প্রথম প্রশ্ন বলছে, দেখো, কন্টেন্ট কি? হোয়াট ইজ কন্টেন্ট? উত্তরে দেখো বলছে, কন্টেন্ট বলতে বোঝায় নিজের অভিজ্ঞতা, জ্ঞান বা কৌশলের মাধ্যমে তৈরি করা যে কোনো একটা বিষয়বস্তু। সেটা হতে পারে কোনো গল্প, কাহিনী বা কোনো অনুচ্ছেদ, অথবা কোনো তথ্য সম্ভার, হতে পারে ভিডিও ফরম্যাটে বা অডিও টেক্সট, যে কোনো কিছু। কন্টেন্ট মূলত 4 প্রকার। অডিও কন্টেন্ট, ভয়েস বা অডিওর মাধ্যমে রেকর্ড করা কন্টেন্ট, যেমন পডকাস্ট, এফএম। আমরা এখন কিন্তু অনেক জায়গায় পডকাস্ট দেখতে পাচ্ছি, ইউটিউবেও দেখতে পাচ্ছি, আবার এমনকি স্পটিফাইয়ের মতো যেগুলো মিউজিক অ্যাপ, সেখানেও কিন্তু অনেকে পডকাস্ট লঞ্চ করে থাকে। এমনকি ইউটিউবেও কিন্তু এখন অনেক পডকাস্টের একটা আলাদা করে সেকশন করা হয়েছে, তোমরা অনেকের চ্যানেলে দেখতে পাবে। নেক্সট বলছে ভিডিও কন্টেন্ট। ভিডিওর মাধ্যমে তৈরি করা কন্টেন্টগুলোকে ভিডিও কন্টেন্ট বলা হয়ে থাকে, যেমন কি ইউটিউব ভিডিও, ওয়েব সিরিজ, মুভিজ, ভ্লগ ইত্যাদি। টেক্সট কন্টেন্ট, যে কন্টেন্টগুলোকে টেক্সট বা লেখার মাধ্যমে তৈরি করা হয় সেগুলোকে টেক্সট কন্টেন্ট বলা হয়, যেমন ব্লগ, আর্টিকেল, বুক ইত্যাদি। এবং আরেকটি হচ্ছে ইমেজ কন্টেন্ট। ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তুগুলোকে ইমেজ কন্টেন্ট বলা হয়ে থাকে। এখানে থাকতে পারে শুধুই ছবি বা ছবির সাথে টেক্সট, যেমন লোগো, টেমপ্লেটস, মিমস, গ্রাফিক্স ইত্যাদি। নেক্সট প্রশ্ন বলছে, কন্টেন্ট রাইটিং কি বা হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং? কন্টেন্ট রাইটিং বিষয়টা কি? কন্টেন্ট রাইটিং হলো ডিজিটাল মার্কেটিংয়ের উদ্দেশ্যে পরিকল্পনা, রচনা ও ওয়েব কন্টেন্ট সম্পাদনার প্রক্রিয়া। যদিও বেশিরভাগ লোকজন কন্টেন্ট রাইটিং বলতে আর্টিকেল রাইটিংই বুঝবেন, তবে ব্লগ পোস্ট, আর্টিকেল, ভিডিও স্ক্রিপ্ট, পডকাস্ট কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, যেমন টুইটার বা এক্স যেটা এখন বর্তমানে নাম হয়েছে, ইনস্টাগ্রাম বা থ্রেডস যেটা এখন প্রচলিত অর্থ, ফেসবুকের জন্য তৈরি কন্টেন্ট রাইটিংয়ের অন্তর্ভুক্ত। প্রকৃতপক্ষে কন্টেন্ট রাইটিং সকল ধরনের কন্টেন্ট ফরম্যাটের জন্য গুরুত্বপূর্ণ। যেমন কি কি দেখো বলছে, ভিডিও স্ক্রিপ্ট, ইমেল নিউজলেটার,
মেন কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, পডকাস্ট, ওয়েব কন্টেন্ট, ল্যান্ডিং পেজ, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ব্লগিং ইত্যাদি। এছাড়াও আরও রয়েছে, ব্লগিংটা একটু দেখে নাও। ব্লগ হলো এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ব্লগ শব্দটি ওয়েব ব্লগের সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কন্টেন্ট যুক্ত করেন এবং পাঠকগণ সেখানে তাদের মন্তব্য করে থাকেন। এটি ক্যাজুয়ালি লেখা হয় এবং এর জন্য কোনো প্রফেশনাল টোন দরকার নেই। সাধারণত 300 শব্দের ভেতরে হয়ে থাকে। পরবর্তীতে বলছে সোশ্যাল মিডিয়া। একটি কোম্পানি তাদের কন্টেন্ট, প্রোডাক্ট, সার্ভিসেস ইত্যাদি প্রচার করতে এবং অনেক ক্ষেত্রে তাদের অনলাইন ব্র্যান্ড তৈরি করতে তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলিতে সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় বিষয়বস্তু লেখে এবং প্রকাশ করে। আরও বলছে কপিরাইটিং। কপিরাইটিং হলো ওয়েবসাইট এবং বিজ্ঞাপনের অনুলিপি তৈরির মূল। কপিরাইটিংয়ের লক্ষ্য হলো আপনার পণ্য বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে বিক্রি করা। এই ধরনের কন্টেন্ট লেখার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রোডাক্ট ডেসক্রিপশন, সেলস কলাক্টার, অ্যাডভার্টিসমেন্ট, প্রেস রিলিজেস, প্রিন্ট অ্যাডস, ইনফোগ্রাফিক্স ইত্যাদি। নেক্সট বলছে এক্সপোর্ট রাইটিং। এক্ষেত্রে রাইটাররা কিছু বিশেষ বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে সম্পূর্ণ রিসার্চ এবং ডিটেলস সহ আর্টিকেল বা কন্টেন্ট লিখে থাকেন। আরও রয়েছে এর মধ্যে, কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে পড়ছে জার্নালিস্ট বা নিউজ রাইটিং। এক্ষেত্রে নিউজের সাথে জড়িত খবরাখবরগুলি লেখা হয়ে থাকে। মূলত ছোট ছোট শর্ট আর্টিকেল লেখা হয় যেগুলো বর্তমানে দৈনন্দিন জীবনে নানা ঘটনাবলীর সাথে জড়িত, যেমন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া নিউজ পেজ, নিউজ ওয়েবসাইট যেমন ডেলি হান্ট, আনন্দবাজার অনলাইন, এগুলো আমাদের খুবই পরিচিত ইত্যাদিতে নিউজ রাইটিং করা হয়ে থাকে। আরও একটি বলছে ক্রিয়েটিভ রাইটিং। যে লেখায় রাইটার নিজের ক্রিয়েটিভিটি প্রদর্শন করে থাকেন সেই ধরনের রাইটিংকে ক্রিয়েটিভ রাইটিং বলা হয়ে থাকে, যেমন পোয়েট্রি রাইটিং, ফিকশন যার মধ্যে রয়েছে নোভেল, শর্ট স্টোরিজ, স্ক্রিপ্ট, স্ক্রিন প্লেজ ইত্যাদির ক্ষেত্রে এই কন্টেন্ট প্রযোজ্য হয়। এবং লাস্ট বলছে সোশ্যাল মিডিয়া পোস্ট। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার ইত্যাদি সোশ্যাল সাইটে বিভিন্ন ধরনের লেখা, ছবি, ভিডিও পোস্ট করা হয়। আপনার সোশ্যাল সাইটে যুক্ত ফ্রেন্ডস, ফলোয়ারদের কাছে আপনার মন্তব্য, চিন্তাভাবনা ইত্যাদি পৌঁছে দেওয়ার জন্য এই সকল পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। অর্থাৎ কন্টেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা সকলেই কিন্তু মানে কম বেশি করে থাকি। আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি বা যারা আমরা ইউটিউব ভিডিও করি, যারা ইনস্টাগ্রামে শর্টস তৈরি করে, তারা প্রত্যেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। আমরা যদি একটা ফেসবুকেও পোস্ট করি, আমরাও কিন্তু সেখানে ফেসবুকের জন্য কন্টেন্ট রিলিজ করছি। এটাই কিন্তু কন্টেন্টের মূল কথা। নেক্সট বলছে কন্টেন্ট রাইটিং কত প্রকার ও কী কী। ক্ষমা করবে, মিডিয়ার ওপর নির্ভর করে কন্টেন্ট রাইটিংকে প্রধানত 2 প্রকার, যথা অনলাইন কন্টেন্ট রাইটিং এবং অফলাইন কন্টেন্ট রাইটিং। কীরকম? অনলাইন কন্টেন্ট রাইটিং কোনগুলোকে বলা হবে? অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত কন্টেন্ট যা ইন্টারনেট ব্রাউজার করে দেখা, পড়ে কিংবা শোনা যায়, সেই সব কন্টেন্ট রাইটিংকে অনলাইন কন্টেন্ট রাইটিং বলা হয়। অফলাইন কোনগুলো? যখন কোনো পত্রিকা কিংবা ম্যাগাজিন আর্টিকেলে লেখা হয় বা বই লিখে, সেটা হবে অফলাইন কন্টেন্ট রাইটিং। এই রাইটিং করতে কোনো প্রকার ইন্টারনেট কিংবা কোনো অন্য কিছুর প্রয়োজন হয় না। কেবলমাত্র খাতায় লিখে কোম্পানির কাছে পাঠিয়ে দিলে তারা লেখাকে প্রকাশ করে দেবে। এই যে তোমাদের জন্য আমি অনলাইনের মাধ্যমে একটা পিডিএফ নোট তৈরি করেছি, এটাও কিন্তু একটা অনলাইন কন্টেন্ট রাইটিং। এটা যখন আমি খাতায় লিখে প্রকাশ করব, সেটা কিন্তু হয়ে যাবে অফলাইন কন্টেন্ট রাইটিং। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলছে কন্টেন্ট রাইটিং শেখার উপায়গুলি কী কী। কন্টেন্ট রাইটিং শেখার মোট 2টি উপায়, একটা পেইড রিসোর্স আর একটা ফ্রি রিসোর্স। পেইড রিসোর্স কোনটা? বলছে যখন টাকা দিয়ে কোনো রিসোর্সের সাহায্য নেওয়া হয় তখন সেটাকে পেইড রিসোর্স বলা হবে। পেইড রিসোর্সের সুবিধা তুলনামূলকভাবে ফ্রি রিসোর্সের থেকে অনেক বেশি। কেন? এই কোর্সগুলিতে স্টেপ বাই স্টেপ পূর্ণাঙ্গভাবে কন্টেন্ট রাইটিং শেখানো হয়। ফ্রি রিসোর্সে এই সব কিছু স্টেপ বাই স্টেপে গোছানো থাকে না। পেইড রিসোর্সে এই সুবিধাটা কিন্তু পাওয়া যায় এবং একজন গাইড করার জন্য তোমাকে থাকবে। ফ্রি রিসোর্সেরটা কীরকম? বলছে ফ্রি রিসোর্স এর সবথেকে বড় জায়গা হলো ইন্টারনেট। এটি শেখার জন্য একটি চমৎকার মাধ্যম। এটা শেখার ইচ্ছে থাকলে এখানে রিসোর্সের অভাব নেই। কন্টেন্ট রাইটিং শেখার জন্য অনলাইনে অনেক রকমের ফ্রি কোর্স পাওয়া যায়, যেমন কোর্সেরা, স্কিল শেয়ার ইত্যাদি অনেক প্ল্যাটফর্মে কন্টেন্ট রাইটিং শেখানো হয়। ইন্টারনেটে অনেক আর্টিকেলের পাশাপাশি ইউটিউবে সার্চ করেও কিন্তু চাহিদা অনুযায়ী অনেক টিউটোরিয়াল চলে আসবে। 5 নম্বর প্রশ্ন বলছে প্রফেশনাল কন্টেন্ট রাইটার কিভাবে হওয়া যায়। কন্টেন্ট রাইটিং আপাতদৃষ্টিতে অনেক সহজ মনে হলেও আসলে অতটাও সহজ নয়। এর জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে।
একজন ভালো কন্টেন্ট রাইটার হতে হলে আপনাকে অবশ্যই এগুলো পূরণ করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তুমি প্রশ্ন করতে পারো যে দাদা বাংলার মধ্যে কিভাবে আমি ইংরেজি ওয়ার্ড বা ইংরেজি শব্দগুলো দিতে পারছি। এক্ষেত্রে বলে রাখি, কন্টেন্ট রাইটিং এমন একটা বিষয় যেখানে তোমাকে ইংরেজি শব্দ ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে আমি যে ইংরেজি লেটার বা ইংরেজি শব্দগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু যথোপযুক্ত, এগুলোর কোনো মার্কের মধ্যে ডিফারেন্স আনবে না। দেখো কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে। বলছে লেখালেখির প্রতি আগ্রহ থাকতে হবে, ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে হবে, টাইপিংয়ের দক্ষতা এবং ধৈর্য থাকতে হবে। যদি তোমরা কম্পিউটারে কন্টেন্ট রাইটিং লেখো তাহলে তোমাদের কম্পিউটারে হাতে স্পিড থাকতে হবে টাইপিংয়ের ক্ষেত্রে, এবং যদি হাতে লেখো খাতাপত্রের মধ্যে কাগজে সেক্ষেত্রে লেখারও স্পিড রাখতে হবে। গুগল সার্চ করে যে কোনো কিছু খুঁজে বের করার ক্ষমতা রাখতে হবে। কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন যেটাতে ইন্টারনেট ব্যবহার হয় এবং টাইপিং করা যায় সেরকম একটি গ্যাজেট তোমাদের রাখতে হবে। যে ভাষায় লিখবেন সেই ভাষা সম্পর্কে মোটামুটি ভালো রকমের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ বাংলায় লিখলে বাংলার দক্ষতা, ইংরেজিতে লিখলে ইংরেজি দক্ষতা রাখতে হবে। যে দেশের মানুষকে টার্গেট করে অডিয়েন্স করতে চান তাদের মতো করে শব্দের ব্যবহার জানতে হবে, অর্থাৎ নেটিভ টোন থাকতে হবে লেখায়। মানে কি, আমি ধরো বাংলাতে লিখছি, সেক্ষেত্রে বাংলার বিভিন্ন রকমের যে টার্ম আছে, শব্দের যে উচ্চারণ পদ্ধতি আছে সেগুলো খেয়াল করতে হবে। ইংরেজিতে লিখলে ইংরেজির ক্ষেত্রেও সেম একই প্রসেস। একটি লেখাকে বিভিন্নভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা রাখতে হবে। 6 দাগের প্রশ্নে বলছে একজন কন্টেন্ট রাইটারে কী ধরনের দক্ষতা বা জ্ঞান থাকতে হবে। এটা ছোট প্রশ্ন একদম। বলছে লেখকদের সফল হওয়ার জন্য বিস্তৃত দক্ষতা ও জ্ঞান থাকতে হবে। প্রথমত কন্টেন্ট লেখকদের চমৎকার লেখার দক্ষতা থাকতে হবে, এটা তো একদম মাস্ট। এর মধ্যে রয়েছে শক্তিশালী ব্যাকরণ, বিরামচিহ্ন, সেই সাথে স্পষ্টভাবে এবং সংক্ষিপ্তভাবে লিখতে বা লেখার সক্ষমতা। কন্টেন্ট রাইটারদের বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করতে এবং আকর্ষক পদ্ধতিতে লিখতে সক্ষম হওয়া উচিত। লেখকদের সৃজনশীলভাবে চিন্তা করতে সক্ষম হওয়া উচিত। কন্টেন্টের টুকরোগুলির জন্য নতুন ধারণা ও বিন্যাস নিয়ে আসতে সক্ষম হওয়া উচিত। পরিশেষে কন্টেন্ট লেখকদের এসইও এবং কন্টেন্ট বিপণন সম্পর্কেও একটি ধারণা থাকা উচিত, যাতে এমন টুকরোগুলি তৈরি করা যায় যা প্রভাব ফেলতে পারে এবং অভিপ্রেত দর্শকের কাছে পৌঁছানো যায়। 7 নম্বর প্রশ্নে বলছে কন্টেন্ট কোন ভাষায় লিখতে হয়। কন্টেন্ট বা নিবন্ধ লেখার আপনার লক্ষ্য শ্রোতা যে ভাষায় কথা বলে সেই ভাষায় লেখা উচিত। তুমি যদি মনে করো তুমি কন্টেন্ট লিখবে ইংরেজদের জন্য, বা যারা ইংরেজি ভাষায় কথা বলতে পটু বা ইংরেজি ভাষায় কথা বলতে অভ্যস্ত, তাহলে তোমাকে ইংরেজি ভাষাতে লিখতে হবে। যদি বাংলা মনে করো তাহলে বাংলা, যদি হিন্দি মনে করো হিন্দি, এভাবেই। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন ইংরেজিভাষী দর্শকদের লক্ষ্য করে থাকেন তাহলে আপনার বিষয়বস্তু ইংরেজিতে লেখা উচিত। আপনার টার্গেট শ্রোতা যদি স্প্যানিশের মতো ভিন্ন ভাষায় কথা বলেন তাহলে আপনার বিষয়বস্তু স্প্যানিশ ভাষায় লিখতে হবে। আপনার টার্গেট শ্রোতাদের অঞ্চলে কথিত উপভাষাটিও বিবেচনা করা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কি সেই অঞ্চলের মানুষরা কীরকম টোনে কথা বলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট রাইটারের ক্ষেত্রে। লেখার জন্য সর্বোত্তম ভাষা হলো এমন একটি যে আপনার শ্রোতারা পড়তে আগ্রহী হবে। 8 নম্বর প্রশ্ন বলছে কন্টেন্ট মার্কেটিং বলতে কী বোঝায়। উত্তর, কন্টেন্ট মার্কেটিং একটি কৌশলগত বিপণন পদ্ধতি যা মূল্যবান, প্রাসঙ্গিক এবং সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু তৈরি এবং বিতরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যাতে স্পষ্টভাবে সংজ্ঞায়িত শ্রোতাদের আকৃষ্ট করা যায় এবং ধরে রাখা যায়। এটি প্রায়শই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে মিলিতভাবে ব্যবহৃত হয়। কন্টেন্ট মার্কেটিং লিড জেনারেশন, গ্রাহকদের ব্যস্ততা এবং ব্র্যান্ড সচেতনতা তৈরির জন্য ব্যবহার হয়ে থাকে। এছাড়াও আরও প্রশ্ন রয়েছে, তোমরা একে একে দেখে নাও, কারণ আরও প্রশ্ন পড়ে পড়ে দিতে গেলে কিন্তু ভিডিওটা আরও লেন্থি হয়ে যাবে। দেখো 9 নম্বর প্রশ্ন বলছে একজন কন্টেন্ট রাইটারের কাজ কি। এখানে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারছো। যারা চাইছো এই পিডিএফটি কালেক্ট করতে তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরটির সাহায্যে। কন্টেন্ট রাইটিংয়ের জন্য কোন কোন কৌশল অবলম্বন করা দরকার, বিভিন্ন কৌশল দেখো আমি লিখে রেখেছি উত্তর পয়েন্ট করে। এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন সেক পেপারের ক্ষেত্রে। আরও প্রশ্ন রয়েছে, দেখো বলছে কন্টেন্ট রাইটিংয়ের সুবিধাগুলি কী কী, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে কন্টেন্ট রাইটিংয়ের নিয়মগুলি কী কী, অর্থাৎ কীভাবে আমরা কন্টেন্ট রাইটিং করতে পারি। পরবর্তী প্রশ্ন বলছে একজন কন্টেন্ট রাইটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতাগুলি কী কী। আপনি যদি তোমরা যদি কন্টেন্ট রাইটার হতে চাও তাহলে তোমাদের কী কী যোগ্যতা রাখতে হবে সেই তথ্যটাও কিন্তু প্রশ্নে চাইবে অনেক সময়। আরও প্রশ্ন রয়েছে, দেখো কন্টেন্ট রাইটিংয়ের ভবিষ্যৎ কী, কন্টেন্ট রাইটিং করে কি ইনকাম করা যেতে পারে ভবিষ্যতে, তাও একটি প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে এই প্রশ্নটিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই 14টি প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারো। 14টি প্রশ্ন পুরোটা পড়তে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে এবং ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে এই ভিডিওটা এইখানেই শেষ করছি।
দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সেক পেপারে আরও অনেক ক্লাস আসতে চলেছে এরকম পিডিএফ নোট হিসেবে এবং পেইড নোট হিসেবে। তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো। টাটা।